আফটার অল তো ভারত হাসিনাকে চাকরানি হিসেবে রাখছে। আপনার বাড়িতে কাজের বুয়া যদি তার কাজগুলি ঠিক মতো করতে না পারে, আপনি কি তার আর বেশি দিন রাখবেন? ভারতের কাম হাসিনা তো আর করতে পারতেছে না, তাই তাকে চাকরিতে রাখার কোনো যুক্তি ভারতের কাছে নাই। ভারত আরেকটা জিনিস জানে হাসিনা সম্পর্কে। জানেন কি সেটা? না না, গোপন কিছু না, স্বামী স্ত্রীর মধ্যে গোপন তেমন কিছু থাকে না। ভারত এটা জানে যে কাটাল রানী বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। তারে গদি থেকে নামাই দিলে বাংলাদেশের মানুষের আনন্দের সীমা থাকবে না। মানুষ তো ব্যান্ড পার্টি বাজায়, ওই পার্টি সং দেবে, এডিটর সাহেব পার্টি সং দেন, আবার আমরা শুনি। ও তো হাসিনা সরায় ভারতের পছন্দসই কাউকে ক্ষমতা বসে দিয়া মানুষের খুশি করার সুযোগে ভারত তখন নতুন কইরা তার খেলা সাজাবে। এতে তার সাময়িক কিছু অসুবিধা হইলেও আমসালা দুটাই হারানো থেকে বাঁচতে পারবে বলে সে মনে করে। আমাদের আন্দোলন দমনে হাসিনা গঙ্গের বিপুল ব্যর্থতা ছাড়া আরো কয়েকটা বাস্তবিক কারণে ভারত নিজের স্বার্থেই তাকে আর বেশি দিন ক্ষমতায় রাখতে পারবে না, বা হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের স্বার্থ রক্ষিত হবে। ধীরে ধীরে এটা পরিষ্কার হইতেছে যে জনগণ তো দূরের কথা, খোদ আওয়ামী লীগের ভিতরে হাসিনার কোনো কন্ট্রোল নাই। ব্যাপারটা গত 7 জানুয়ারি নির্বাচন নামের প্রহসনের প্রক্রিয়াতে বোঝা গেছিল। হাসিনা তখন তার দলের ডামি প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এখন উপজেলা নির্বাচন নামে প্রহসনমূলক নাটক একটা মঞ্চ চলতেছে, সেখানে আরো ব্যাপকভাবে প্রকাশ পাইল যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীদের উপরে হাসিনার প্রভাবের কোনো ধরনের চিহ্ন নাই। হাসিনার প্রভাবের ব্যাপক পতন ঘটছে তৃণমূল পর্যায়ে। তার কথা এখন আর কেউ কর্ণপাত করে না। দিল্লির মুখ্যমন্ত্রী জনাব অরবিন্দ কেজরিওয়াল আমাদের খুব পরিচিত মানুষ। আমরা তাকে আস্থায় রাখি, বিশ্বাস করি নানা কারণে, এবং সেটা তিনি অর্জন করেছেন। সুতরাং তার বক্তব্যের গুরুত্বও আছে আসলে আমাদের কাছে। সম্প্রতি ইনফ্যাক্ট গতকাল একটা ভিডিও বক্তব্য বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে, মূলত সোশ্যাল মিডিয়ায়, মেইন স্ট্রিমে হাতে গোনা দু এক জায়গায় ছাড়া এটা নিয়ে নিউজ আসেনি, যদি এটা নিয়ে নিউজ হওয়া উচিত ছিল। কেজরিওয়াল মোদির নির্বাচনী নোংরামিকে তুলনা করার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং রাশিয়াকে এনেছেন। আমি আসবো সেই জায়গায়। কেজরিওয়ালকে আমরা চিনি খুব ভালো মতো। উনি দিল্লির মুখ্যমন্ত্রী, এটা দ্বিতীয়বার। প্রথমবার যখন হয়েছেন তখন আমরা খুব হঠাৎ করেই তৈরি হওয়া একটা দলের অবিশ্বাস্য সাফল্য দেখলাম, এবং সেবার তিনি এত ভালো করলেন। পরের বার আরও বড় বিজয় নিয়ে বিজেপিকে, সেই যে বিজেপি দিগ্বিজয়ের মতো সারা ভারত জিতে যাচ্ছে নির্বাচনে, সেই বিজেপি যাচ্ছে তাইভাবে হারলো তাদের কাছে। এবং আমরা অনেকে হয়তো জানি না, এই মুহূর্তে ভারতে 3টা মাত্র দল আছে যারা একাধিক রাজ্যে ক্ষমতায় আছে। প্রধানটা বিজেপি, দ্বিতীয়টা কংগ্রেস। কংগ্রেসও খুব বেশি আছে তা না, 3টা রাজ্যে তারা ক্ষমতায় আছে। আরেকটা কিন্তু আম আদমি পার্টি। তার মানে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস, এই 3টা ছাড়া আর কেউ একাধিক রাজ্যে ক্ষমতায় নেই। আম আদমি পার্টি দিল্লি ছাড়া পাঞ্জাবে ক্ষমতায় আছে। সুতরাং এটা বড় সাফল্যের ব্যাপার, এবং এটাই তাকে মোদির শত্রুতে পরিণত করেছিল এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়। উনি সুপ্রিম কোর্টের জামিনের আদেশে বেরিয়ে এসছেন, ক্যাম্পেইন করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব কেজরিওয়াল পৃথিবীর আই রিপিট, এটা এমনি বলে ফেলিনি, বর্তমান যে রাজনীতির গতি প্রকৃতি চলছে সেই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ। জনাব কেজরিওয়ালের উত্থান, তিনি যে রাজনীতি করেন সেই রাজনীতির সাফল্য, আমি বিশ্বাস করি এই বিশ্বের গণতন্ত্রকামী, উদার গণতন্ত্রকামী মানুষের জন্য একটা বিরাট উৎসাহের জায়গা। কেন সেটা আমি এটা নিয়ে একদিন আলাদাভাবে কথা বলবো। এটা নিয়ে আমি বেশ আগে কলাম লিখেছিলাম, উনি যখন দ্বিতীয়বার আবার ক্ষমতায় এসেছিলেন তখন। যাই হোক, উনি একটা নির্বাচনী সভায় যেটা বলেছেন সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু দ্বিমতও করি। মানে উনি 3টা দেশকে নিয়ে এসছেন। ওনার বক্তব্যের আর্গুমেন্টটা হচ্ছে এরকম, আমি বক্তব্যটা আমার মন্তব্যে দিয়ে দেব, আপনাদের যাদের আগ্রহ আছে দেখে নেবেন। তিনি পুতিন দিয়ে শুরু করেছেন যে নির্বাচনের আগে তিনি তার বিরোধী যত শক্তি আছে, বিরোধী যত মানুষ আছে সবাইকে বন্দি করেছেন, এরপর বিরাট ভোটে জিতে গেছেন। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরোধী দলের সবাইকে
জেলে নিয়ে গেছে, তারপর উনি জিতে গেছেন। একই কথা পাকিস্তানের ক্ষেত্রে বলা হয়েছে, এবং উনি ওখানে যোগ করেছেন যে জেলে নেওয়ার সাথে সাথে বিরোধীদেরকে তাদের মার্কা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে, এটাও উনি যোগ করেছেন। তো এটা যখন যোগ করে তারপরে বলছেন ওই একই, পরবর্তীতে এসে উনি যোগ বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদি এই দেশগুলোর কাছ থেকে শিখছে, তারা বিরোধীদেরকে জেলে নিচ্ছে, জেলে নিয়ে নির্বাচন জিতে যাওয়ার চেষ্টা করছে। সত্যিকার অর্থে যারা মোদি আসলে কার কাছ থেকে শিখছেন, এবং এই যে দেশগুলো আছে এর মধ্যে কি আমরা অডম্যান আউট বলতাম না, পাকিস্তানকে অডম্যান আউট বলা উচিত, বাংলাদেশ আর রাশিয়ার টু সাম এক্সটেন্ট তুলনা করা যায়, কিন্তু পাকিস্তানকে একটা পয়েন্টে একেবারে আলাদা করে রাখা উচিত বলে আমি মনে করি। তিনটা দেশই একটা জায়গায় একই, যেটা কেজরিওয়াল বলছেন, সেটা হচ্ছে বিরোধীদেরকে জেলে নিয়ে যাওয়া, তাদের উপরে দমন পীড়ন চালানো, তিনটা দেশেই কমনলি হয়েছে। সো হি ইজ রাইট, কিন্তু পাকিস্তান আলাদা, এবং তার দেশও এখন পর্যন্ত কাগজে কলমে সেই ক্ষেত্রে ভিন্নতা আছে বলে মনে হয়, যে ওনাদেরকে আটকে রেখে চেষ্টা করা হয়েছে, আটকে রেখে নির্বাচনী প্রসেস থেকে, ক্যাম্পেইন থেকে দূরে রেখে চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও মোটা দাগে ভারতের যে নির্বাচনী সিস্টেম আছে সেটাকে মোটা দাগে সবাই বিশ্বাস করে, যদিও পৃথিবীর একমাত্র দেশ, বড় দেশের মধ্যে, যেখানে ইভিএমে একটা জাতীয় নির্বাচন হয়, আর কোথাও হয় না, লোকাল ধরনের নির্বাচন হয়, আর দু একটা ব্রাজিলে সম্ভবত হয়, ইফ আই এম নট রং, এরকম এক দুটো দেশ ছাড়া সব জায়গায়, ভুটানে সম্ভবত হয়। কিন্তু ভারত এত বড় গণতান্ত্রিক দেশ, এবং আম আদমি পার্টি 2017 সালে, আমি ভুল না করে থাকলে, তারা এটার বিরুদ্ধে হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ দিয়েছিল তাদের পার্লামেন্টে, এবং জনাব কেজরিওয়াল তার বহু বক্তৃতা এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং ইভিএমের বিরুদ্ধে আলোচনা, কথাবার্তা এখনও খুব সিরিয়াসলি আছে। ফলে অ্যাপারেন্টলি নির্বাচনী ব্যবস্থা ঠিক মনে হলেও দিনের শেষে ফল কি হবে, বা ইভিএম ফল পাল্টে দেবে কিনা আমরা আসলে জানি না, কিন্তু তারপরও মোটা দাগে এখন পর্যন্ত ভারতের নির্বাচনী ব্যবস্থাটা ঠিক আছে। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, সেটা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে যে পরিমাণ ধ্বংস করা হয়েছে ইতিহাসে আর কোথাও হয়নি। বহু স্বৈরাচারী দেশ আছে, ইভেন রাশিয়াতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, এই আলোচনা আছে, এবং এটা যৌক্তিকভাবে আছে, পশ্চিমারা পর্যন্ত এটা স্বীকার করেন, ভ্লাদিমির পুতিন জিতে যেতে পারেন, এবং জিতবেনও, এই সম্ভাবনাই বেশি বলে প্রচুর পশ্চিমা পণ্ডিত মনে করেন, কারণ তার দেশের অ্যাপ্রুভাল রেটিং তার ফেভারে বেশ স্ট্রং। বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের পর থেকে একটু বয়স্ক লোকজন, যারা তাদের সোভিয়েত এরার গ্লোরির কথা কল্পনা করে, তারা পুতিনকে বিরাট হিরো হিসাবে দেখেন। ইয়াংদের একটা অংশ তার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে। সুতরাং বাংলাদেশের মতো 5% ভোট পাবে না এমন একটা সরকার চেপে বসে থাকে, সেটার আশাতেও নেই। কিন্তু ওই যে বলছিলাম নির্বাচনী ব্যবস্থা, এই যে পাকিস্তানের কথা আমরা বলছি, এই পাকিস্তান 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আমাদের এখানকার দলগুলোর যুক্তফ্রন্ট মুসলিম লীগকে গোহারা হারিয়েছে বলা যায়। 70 সালের যে নির্বাচন ইয়াহিয়ার মতো স্বৈরাচারের অধীনে হয়েছে, ইট ওয়াজ এ ফেয়ার ইলেকশন। সাম্প্রতিক যে উদাহরণটা আমি প্রায় সময় দিই, সেটা হচ্ছে মিয়ানমারের মতো একটা দেশ, যেখানে সুচির দল যখন ক্ষমতায় ছিল, ডিফ্যাক্টো ক্ষমতা মিলিটারির হাতে ছিল, সাংবিধানিকভাবে 1/4 সিটস অফ দ্য পার্লামেন্ট মিলিটারির অধীনে, 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মিলিটারির অধীনে, দেশ চালাতো আসলে মিলিটারি, সামনে সুচির দল ছিল। সেই নির্বাচনটায় 20 সালে, যেটার ফলশ্রুতিতে পরে এসে সামরিক শাসন জারি হলো, সেটার ফলটা আমি আপনাদেরকে আমি আগেও একবার জানিয়েছি, আমি এটা বলতেই চাই। ওদের 2টো হাউস আছে, এনএলডি তাদের লোয়ার হাউসে সিট পেয়েছে 258, আর ইউএসডিপি যেটা মিলিটারি ব্যাকড, তারা চেয়েছিল এই দলটা জিতুক, সেটার জন্য তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করেছে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে নষ্ট করতে পারে নাই, সেখানে তারা পেয়েছে 26, 258 ভার্সেস 26। আর আপার হাউসে এনএলডি সুচির দল পেয়েছে 138 সিটস, তার বিপরীতে ইউএসডিপি পেয়েছে 7 সিটস, 7টা সিট। এই নির্বাচনে এরপর গোহারা হারলো যখন ইউএসডিপি, তারপর আসলে একটা ওখানে সামরিক শাসন জারি হলো, তারপর যা যা হয়েছে আমরা জানি। 70 সালে পাওয়ার ট্রান্সফার করা হয় নাই, কিন্তু নির্বাচনটা সহি হয়েছিল। নির্বাচনটাকে এইভাবে ডাকাতির চেষ্টা হয়নি।
চরম সব স্বৈরাচারী সরকারের ক্ষেত্রে আমরা দেখব মোরললেসই হ্যাঁ নির্বাচনের মধ্যে কিছু এদিক সেদিক করে, নির্বাচনে কিছু নন ফ্রি নন ফেয়ার আনফেয়ার ইলেকশন হয়, কারচুপি হয়, ভুলভাল হয়, বেশি সিল মারা হয়, এগুলো টু সাম এক্সটেন্ট টু সাম পার্সেন্টেজের এ ধরনের ডেভিয়েশন হয় থাকে, এটা ঠিক আছে। কিন্তু এইরকম বাংলাদেশের মতো আপনি রাতের বেলা ব্যালট বাক্স ভরে ফেলবেন, আপনি 5% ভোট পড়বেন, আপনি কি 40% বলবেন। এই যে আওয়ামী লীগ নেতা কয়েকদিন আগে বলেছিল, ছাত্রলীগের সাবেক নেতা, আমি তো সেটা নিয়ে আলোচনা করে দেখিয়েছি, 300 ভোট পরে বলে দেন 3000, আপনি আপনার মতো মানুষকে ঘোষণা করে দেন জিতে গেছে। এটা শুধু জাতীয় নির্বাচন না, লোকাল গভর্নমেন্ট নির্বাচন, যে নির্বাচনের সাথে সরকার পরিবর্তনের কোনো রকম কোনো প্রভাব নেই, সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং তিনটা দেশকে একত্র করা একেবারেই ভুল, পাকিস্তানকে অন্তত এখানে আনা কোনোভাবেই সঠিক বলে আমি মনে করি না। কিন্তু জনাব কেজরিওয়ালকে একটা কথা বলতে চাই, তাদের এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে, এটা করব। এবার যদি মোদি নির্বাচিত হন, সেই সম্ভাবনাটা আমি এখন পর্যন্ত মার্জিনালি বেশি দেখি। এই হাওয়া এখন ভারতে উঠে গেছে, সেটা হচ্ছে মোদি এবার জিততে পারছে না। কিন্তু আমি এখনও মনে করি 272 জোটগতভাবে, অন্তত এককভাবে পারবে না, জোটগতভাবে তারা 272 ক্রস করবে এবং সরকার গঠন করবে। এবং সেটা যদি হয়, ভারত ঠিক বাংলাদেশের পথে হাঁটবে, নির্বাচনী ব্যবস্থাটাকে সেই অ্যাডাল্টারেট করবে। সুতরাং মোদি অত্যন্ত ধূর্ত মানুষ, বিজেপি অত্যন্ত ধূর্ত একটা রাজনৈতিক দল, এবার তাকে এই পরিমাণ চাপে যেহেতু পড়তে হচ্ছে, এবং আরও কী কী করবে, কী কী করতে পারে সেটা নিয়েও আলাপ করবে। কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে যে সে ধ্বংস করবে, এটা সে বাংলাদেশ থেকে শিখবে, এটা শিওর। সে আসলে অন্য কারণে বাংলাদেশের কাছ থেকে শিখবে। আমরা এবারকার নির্বাচন কমিশন যা যা করছে আমরা তো দেখতে পাচ্ছি, প্রচুর আলোচনা ভারতে হচ্ছে। জনাব মোদি হেট স্পিচ করছেন, জনাব মোদি মিথ্যা অভিযোগ করছেন প্রতিপক্ষ দলকে নিয়ে। আপনি ভারতের যদি আরপিও, আমাদের মতো একটা আরপিও ওদের আছে, নির্বাচনের আইন যেখানে আছে, বিরোধী দল বা আপনি কম্পিট করছে এমন কোনো দল সম্পর্কে যদি মিথ্যা তথ্য দেন, এটা একটা অপরাধ। এটার জন্য আপনার প্রার্থিতা বাতিল, শাস্তি, নানান কিছু হতে পারে। জনাব মোদি শুধু হেট স্পিচ দিয়েছেন, তারা কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে, কংগ্রেসের বক্তব্য নিয়ে মিথ্যা কথা বলছেন, ডাহা মিথ্যা কথা বলেছেন। রিপিট, আমি আলাদা একটা ভিডিও করে করে দেখাবো কী বলেছে। কিন্তু মজার ব্যাপার, নির্বাচন কমিশন স্পেসিফিকলি জনাব মোদিকে কোনো রকমভাবে কোনো অভিযোগ দেননি। তারা জেনারেল একটা চিঠি পাঠিয়েছে বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডার কাছে, কিছু প্রশ্নের জবাব চেয়েছে, তাও স্পেসিফিক না, জেনারেলি আপনারা এগুলো করছেন। তারা সময় চেয়েছে, সময় দিয়ে দিয়েছে, বা তার মানে আরও এই কাজ চালিয়ে যাবে, এবং এই সময় দেওয়ার পর জনাব মোদি একই কাজ চালিয়ে গেছেন। এই যে নির্বাচন কমিশনটা আছে, নির্বাচন কমিশনটা গঠিত হয়েছে পুরাপুরি এই ভারতের বর্তমান যে সরকার আছে, বিজেপি সরকারের ইনফ্লুয়েন্সে। যে 3 সদস্যের কমিটি আছে, তার মধ্যে 2জনই তারা। আবারও বলছি, যখন এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদেরকে জানাবো কী ঘটেছে। সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সুপ্রিম কোর্ট যা চেয়েছিল, সেটাকে ডিফাই করে তারা তাদের মতো নির্বাচন কমিশন তৈরি করেছে। সুতরাং ভবিষ্যৎ ভারতে নির্বাচনী প্রসেসটাও নষ্ট হতে যাচ্ছে। যেন কেজরিওয়ালকে বলছি, উনি পাকিস্তানকে ওই গ্রেফতার টেফতার বলছেন না, তার আদর্শ আসলে বাংলাদেশ। বিজেপি এবার আবার যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ থেকে প্রতিটা জিনিস অক্ষরে অক্ষরে শিখবে। প্রয়োজনে রাতের ভোট কিভাবে দিতে হয়, কিভাবে আর কি করা যায় না যায়, কিভাবে 300কে 3000 ভোট হিসাবে চালিয়ে দেওয়া যায়, কিভাবে এই ঘোষণাগুলো করা যায়, এগুলো সব বাংলাদেশ থেকে, একমাত্র বাংলাদেশ থেকে শিখবেন জনাব মোদি।